ক্লজ বলতে সাধারণত এমন একগুচ্ছ ওয়ার্ডকে বোঝায় যেখানে কমপক্ষে একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব থাকবে। হ্যাঁ, তবে আধুনিক ইংরেজিতে একটি শব্দ দিয়ে একটি ক্লজ হতে পারে। তো এটা কেমন? একটি শব্দ দিয়ে আবার একটি ক্লজ, এটা কেমনে? হাউ পসিবল? তো দেখেন এখানে গো, ডো, স্লিপ এগুলো হচ্ছে এক একটি ক্লজ, এক একটি ওয়ার্ড আপনি বলতে পারেন। তো এখানে কিভাবে একটা ক্লজ হয়? আমরা ক্লজের ডেফিনেশনে বলছি যে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকবে। তো এখানে তো শুধু গেলে একটা ভার্ব আছে, বাট এখানে সাবজেক্ট নেই। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্বল থাকে। তো এখানে একটা মানে গো, ডো, স্লিপ এগুলোর পূর্বে একটু মানে ইউ উজ্জ্বল থাকে। তো এখানে একটা সাবজেক্ট আছে, তার মানে আমরা জানি সাবজেক্ট ভার্ব হচ্ছে একটা ক্লজ। তো দেখেন ফাইনাইট ভার্ব, এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব থেকে যে ভার্ব থেকে আপনি টেন্স চিনতে পারবেন, যে ভার্ব থেকে কি বলছে, যে ভার্ব থেকে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তো নন ফাইনাইট ভার্ব, আপনি পৃথিবীতে অসংখ্য ফাইনাইট ভার্ব আছে, বাট হচ্ছে নন ফাইনাইট ভার্বের রূপ হচ্ছে তিনটা। তো আপনি এই তিনটা রূপ যদি দেন বাকি সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন সুতরাং উপরের সংজ্ঞা থেকে আমরা একটি ক্লোজ তিনটি বৈশিষ্ট্য পাই। দেখেন একগুচ্ছ ওয়ার্ড থাকবে, ঠিক আছে, একগুচ্ছ ওয়ার্ড থাকবে, সাবজেক্ট থাকবে, সেখানে কি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাল ভার্ব থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্লজের বৈশিষ্ট্য। হি টেক্স দ্য টি, হি টেক্স টি। হুম, তো দেখেন উপরের বাক্যটি ক্লোজ হওয়ার জন্য যে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন তার তিনটি রয়েছে। তো একগুচ্ছ ওয়ার্ড রয়েছে এখানে, দেখেন একগুচ্ছ, এখানে এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, তাই না? আবার হচ্ছে এগুলো এগুলো হচ্ছে একটি সাবজেক্ট যথা হি। তো হি এখানে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি কর্তা ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, এন্ড দেন হচ্ছে একটি ফাইনাল ভার্ব। এই যে টেক্সটটা হচ্ছে এখানে কি ফাইনাল ভার্ব, টেক্সট কি এখানে ফাইনাল ভার্ব। এন্ড দেন হচ্ছে যদি আরেকটা एग्जांपल দেওয়া যায় যে দ্য লিটল বয়, যেমন দ্য লিটল বয় কেম টু মি ইয়েস্টারডে, তো ছোট ছেলেটি গতকাল আমার কাছে এসেছিল। তো লিটল বয় মানে ছোট, লিটল বয় কেম টু মি মাই স্টাডি, ছোট ছেলেটি আমার কাছে গতকাল এসেছিল। তো এই বাক্যটা হচ্ছে একটা ক্লজ, কারণ হচ্ছে দ্য লিটল বয় একটা সাবজেক্ট, কেম টু মি স্টাডি, তো কেম হচ্ছে একটা ভার্ব। তো আমরা জানি সাবজেক্ট ভার্ব হচ্ছে একটা ক্লজ, একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব দ্বারা তাকে হচ্ছে ক্লজ। উপরের বাক্যটি ক্লজ হওয়ার জন্য যে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন, উপরের বাক্যটি উপরের বাক্যটি ক্লজ হওয়ার জন্য যে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন তিনটি রয়েছে। যেমন দেখেন এখানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড আছে, তাই না? যেমন লিটল বয় কাম টু মি স্টাডি ইত্যাদি। আচ্ছা, একটি ফাইনাল ভার্ব, একটি ফাইনাল ভার্ব কেম, কেম ভার্বটি দেখে ফার্স্ট টেন্স চেনা যায়। তো আমরা পড়েছি যে কাম কেম কাম, কাম কেম কাম, আমরা পড়েছি এরকম ভার্বের। আমরা জানি ভার্বের নরমাল তিনটা ফর্ম, বাট ভার্বের ফর্ম হচ্ছে পাঁচটা ছয়টা। তো দেখেন আরো কিছু কথা হচ্ছে, she phoned me last night। তো দেখেন she she phoned me last night, সে আমাকে গতকাল কল করেছিল। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে she, তাই না? সাবজেক্ট হচ্ছে এখানে she, তাই না? এখানে সাবজেক্ট she, আর কি আছে এখানে, দেখেন সাবজেক্ট she এবং মি লাস্ট নাইট, সে আমাকে গতকাল রাত ফোন দিয়েছিল। আচ্ছা, ইফ যদি আমি যদি বলি যে ইফ শি ফোনস মি টুডে, আজ সে আমাকে ফোন করে, এরকম। দেখেন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সট্রা ওয়ার্ড আছে, তার মানে একটা ক্লজ। এখানেও কিন্তু সেম। ইফ একটা কনজাংশন, যদিও শি কেমস মি টুডে, যদিও আজ যদি সে আমাকে ফোন করে, তাহলে আমি একটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন বোঝাচ্ছে এরকম। তো সাবজেক্ট ভার্ব তাকে আমরা ধরে নিব এখানে একটা ফাইনাল একটা ক্লজ আছে। তো দেখেন ক্লজের প্রকারভেদ, ক্লজ প্রধানত তিন প্রকার। তো দেখেন প্রিন্সিপাল ক্লজ, ইনডিফিনিট ক্লজ অথবা মেইন ক্লজ, সবগুলো একই কথা, মানে স্বাধীন। সাবঅর্ডিনেট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজ, তাই না? কোঅর্ডিনেট ক্লজ। তো দেখেন সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলা, যেগুলা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো যেমন এগুলো হচ্ছে নাউন ক্লজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, অ্যাডভার্ব ক্লজ হইতে পারে। তো দেখেন ইনডিফিনিট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, যে ক্লজ অন্য ক্লজ এর সাহায্য নিজের অর্থ নিজে সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে স্বাধীন ক্লজ বলা হয়। অন্যথায় ক্লজকে হোস্ট ইন অন সেলফ, একাই একশো বলা হয়। যেমন দেখেন as he is as he is sick, কারণ সে অসুস্থ। he is not present here, অসুস্থতার কারণে সে এখানে উপস্থিত হতে পারেনি। তো দেখেন
এখানে বলছে as he is sick he is not present here, যেহেতু সে অসুস্থ সেহেতু সে এখানে উপস্থিত নেই। তো এখানে ইনডিফিনিট ক্লজ, এই ক্লজটা কিন্তু এই ক্লজের উপর ডিপেন্ডেন্ট। এই যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এই ক্লজটা হচ্ছে স্বাধীন, হি ইজ নট প্রেজেন্ট, সে এখানে উপস্থিত না। তো এই এই বাক্যটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতেছে, বাট এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে না। কারণ হি ইজ সিক, কারণ কি কারণ, কিন্তু অর্থ প্রকাশ করতে পারতেছে না। বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, ক্লোজের পরবর্তী পার্টটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইন ডিটেলস।